সি ডি। তাহলে এ বিন্দু কত -2 -1, বি বিন্দু কত 1 3, সি বিন্দু কত 5 6। তো এবার খেলাটা দেখো, আমি বলছি এই অধ্যায়ে যোগ বিয়োগ ছাড়া কিচ্ছু নাই। দেখো 1 -2 মান বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 3 কমছে। তাহলে এক্ষেত্রেও কত কমবে? 3 কমবে। তাহলে 5 থেকে 3 কমলে কত? 2। ও এবার 3 -1 মান বাড়লো না কমলো? কমলো। 3 থেকে -1 হইছে, কত কমছে? 4 কমছে। তাহলে এক্ষেত্রেও কত কমবে? 4 কমবে। তাহলে 6 থেকে 4 কমে গেলে কত হবে? 2। বিশ্বাস না হয় অঙ্কের আনসার মিলায় দেখো, উত্তর হয়ে গেছে। শেষ। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তামা তামা। তো তোমার মনে হয়েছে যে তুমি চিত্র আঁকবা, কোনো সমস্যা নাই। -2 -1 মান বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 3 বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও কত? এই জায়গায় তাহলে এই ক্ষেত্রেও কি হবে? আমরা এভাবে একটু করব। আমরা তাহলে সেক্ষেত্রে এসি আর বিডি নিয়ে কাজ করতে হবে। আমরা এবার রম্বসের ক্ষেত্রফলটা বের করি। ক্ষেত্রফল বের করার নিয়মটা কি জানো? বলো, ক্ষেত্রফল বের করার নিয়ম বলো। তোমার জীবনে তো আসলে অনেক প্রেম আসে, তাই না? কিন্তু যতই প্রেম আসুক ভাইয়া, প্রথম প্রেমের স্মৃতি কখনো ভোলা যায় না। বারবার তোমার ওই প্রথম প্রেমের মায়া তোমাকে বারবার তাড়া করে বেড়াবে। আর ক্ষেত্রফল বের করার নিয়ম হলো প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না। বলো, ক্ষেত্রফল বের করার নিয়মটা বলো। প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না, কারণ প্রথম প্রেম আবার আসবে, বারবার ঘুরে তোমাকে নক করবে। ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না এটা দিয়ে অঙ্ক করাবেন। তাহলে আসলে আমরা প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না, তাহলে আমরা তো 4টা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তাহলে 4টা বিন্দু আমি পরপর লিখবো। -2 -1, তারপরে -1 3, সরি 1 3, তারপরে বিন্দুটা কত? 5 6, তারপরে বিন্দুটা কত? 2 2। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা লেখো। প্রথম প্রেমের স্মৃতি আমি ভুলতে পারি না, ভোলা যায় না। হ্যাঁ, তাহলে আমি বিন্দুগুলো লিখছি। অনেক বিন্দু আসছে, অনেকেই আসছে আমার জীবনে, কিন্তু আমি প্রথম জনকে এখন ভুলতে পারি নাই। এই কারণে আমি প্রথম জন লিখবো আবার। লেখার পরে ক্ষেত্রফল বের করা মানেই হাফ দ্বারা গুণ করা। বলো, ক্ষেত্রফল বের করা মানে হাফ দ্বারা গুণ করা। এবার আমাদের নিয়মটা দেখো। নিয়মটা হচ্ছে হাফ ইনটু ডি স্কয়ার বিয়োগ ডি স্কয়ার। বলো, হাফ ইনটু ডি স্কয়ার বিয়োগ ডি স্কয়ার। তাহলে এটা হবে হাফ ইনটু, এইভাবে যতগুলো লেখা যায় এইভাবে কি কি করা যায়? এইটা 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 এইটা, এই সবগুলো তুমি এখন কি করবা? গুণ করে যোগ করে দিবা। তাহলে -2 ইনটু 3, খেয়াল করো, -2 ইনটু 3 তাহলে কত? -6। 1 ইনটু 6 তাহলে কত? +6। 5 ইনটু 2 কত হলো? 10। 2 ইনটু -1 কত? -2। তাহলে আমাদের এই তীর চিহ্নের কাজ শেষ। এবার কি? মাইনাস। কোন তীর চিহ্ন? এবার হলো এই পাশের তীর চিহ্ন। তাহলে এই পাশের তীর চিহ্ন এক এক করে দাও। এই যে এটা একটা -1 ইনটু 1, এটা হচ্ছে -1। 3 ইনটু 5 15 প্লাস 15। তারপরে দেখো 6 ইনটু 2 প্লাস 12। তারপরে -2 ইনটু -2 তাহলে কত? -4। তাহলে আমাদের কাজ শেষ। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এবার যদি আসি তাহলে আমাদের মানটা কত হবে? -660 10 10 থেকে 2 বাদ দিলে হচ্ছে 8। আর এখানে -1 -4 -5 15 10 22। আমি আবার বলতেছি 15 12 27 থেকে 5 বাদ দিলে 22। তাহলে 8 - 22। কিন্তু ক্ষেত্রফল এখানে কত আসছে? তাহলে হাফ ইনটু -14 ইকুয়াল টু -7 বর্গ একক। কিন্তু ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে ভাইয়া? বলো, ক্ষেত্রফল নেভার এভার কখনো ঋণাত্মক হতে পারে না। এই কারণে মাইনাস আসলে আমরা ক্লাস করব। তাহলে आंसर হলো 7 বর্গ একক। তোমার উত্তরের সাথে মিলায় নাও। আমাদের এই প্রবলেম সলভ শেষ। তাহলে এভাবে আমরা কোন কোন নিয়ম কোনটা অ্যাপ্লাই করতে পারবো? বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক। এবার এই নিয়মে আমি কোনটা সলভ করতে পারবো আমি উদাহরণটা একটু বলি। কেতাবউদ্দিন 3 এর ই, কেতাব স্যার
3 এর ই এবং এসি স্যারের বইয়ে এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমরা একটু দেখে নিও। আমরা আরেকটা নতুন ধরনের অঙ্ক করি, দেখো। যে 9-1 এটা এসি স্যারের বইয়ে যে ত্রিভুজ এবিসি এর, আচ্ছা আমি ডিটেইলস না লিখে আমি একবার চিত্র এঁকে দেখাই, তাহলে আমাদের টাইম বেঁচে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এ বি সি। এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে 3 - 5, হ্যাঁ, আর এই এসি বাহুর মধ্যবিন্দু ই এর স্থানাঙ্ক হচ্ছে 5, -2, আর এইটার স্থানাঙ্ক মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু এফ এর স্থানাঙ্ক হচ্ছে, এটা প্রশ্নে বলা আছে, আমি একবার লিখে দিচ্ছি, -2, -1। তো এগুলা কি বাহুগুলোর মধ্যবিন্দু। তো আমাকে এখানে দুইটা জিনিস বের করতে বলছে, তোমার বইয়ে একটা বের করতে বলছে, একটা হলো এ বি সি শীর্ষগুলি নির্ণয় করো। তো আমি এর সাথে আরো কয়েকটা তোমাকে জিনিস বের করতে বলবো। 2 নম্বরে বের করতে বলবো আমি তোমাকে পাদ ত্রিভুজের ক্ষেত্রফল, 3 নম্বরে বের করতে বলবো মুখ ত্রিভুজের ক্ষেত্রফল। আমি আর দুইটা এক্সট্রা বের করতে বললাম, তাহলে আমরা আসি। তো তোমরা যে এখানে 3টা বিন্দু পাইছো না, এই 3টা বিন্দু যোগ করে দাও আগে, হ্যাঁ 3টা বিন্দু যোগ করে দাও। এখন কোন স্থানাঙ্ক বের করতে চাও তুমি? ধরো সাপোজ এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও, তাহলে এই বিন্দুকে চিন্তা করে দেখো একটা সামান্তরিক পেয়ে গেছে অলরেডি। এই বিন্দুকে চিন্তা করে একটা সামান্তরিক পেয়ে গেছে, কোনটা? এইটা, এই যে এই সামান্তরিকটা। তাহলে আমরা তো সামান্তরিক বের করতেই পারি, সামান্তরিকের ক্ষেত্রে তো আমরা উত্তর বের করতেই পারি। তাহলে দেখো 3 - 2 মান বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? সরি কমছে। 3 - 2 মান কমছে। কত কমছে? 5 কমছে, কারণ 3 থেকে 5 বিয়োগ করলে হয় -2। তাহলে এখান থেকে কত? 5 থেকে কত কমবে? একই দিকে যেহেতু যাচ্ছে 5 কমবে, তাহলে 5 থেকে 5 কমলে কত? 0। তাহলে এই বিন্দুটা হলো 0, কমা। খেয়াল করো -5 - 1 মান বাড়লো না কমলো? বাড়লো, কিন্তু খেয়াল করো -5 থেকে -1 মান বাড়ছে। কত বাড়ছে? 4 বাড়ছে, কারণ -5 এর সাথে 4 যোগ করলে -1 হয়, তাহলে 4 বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও কত বাড়বে? 4 বাড়বে। তাহলে -2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 2। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 0, 2। দেখো তোমার উত্তরের সাথে মিলা হয়ে গেছে আশা করি। এখন তুমি যখন সি বিন্দু চিন্তা করবা, তখন সি বিন্দুর সাথে কল্পনা করে একটা সামান্তরিক। তাহলে সি বিন্দুর সাথে সামান্তরিক কোনটা? এই যে এইটা, এই যে এটা, এটা। তাহলে খেয়াল করো, তাহলে এটা যেহেতু আমাদের সামান্তরিক, তাহলে এই জায়গায় খেয়াল করো 3, আমি এই পাশ থেকে চিন্তা করি -2, 3 মান বাড়লো না কমলো? বাড়লো। -2, 3 মান বাড়লো। কত বাড়ছে? খেয়াল করো -2, 3 কত বাড়ছে? 5 বাড়ছে। তাহলে এই ক্ষেত্রেও কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 5 এর সাথে 5 বাড়লে কত? 10, কমা। খেয়াল করো -1 - 5 মান বাড়ছে না কমছে? কমছে। কত কমছে? 4 কমছে, কারণ -1 থেকে 4 বাদ দিলে হয় -5। তাহলে এই ক্ষেত্রেও কত কমবে? 4 কমবে। তাহলে -2 থেকে 4 বাদ দিলে কত? -6। आंसर কমপ্লিট। এবার আমি বি বিন্দু যদি বের করতে চাই, তাহলে বি বিন্দুর সাথে সামান্তরিক চিন্তা করতে হবে। তাহলে বি বিন্দুর সাথে সামান্তরিক কোনটা? এইটা, এইটা। শেষ। তো এবার আমরা এখন বের করতে পারবো এই জিনিস। খেয়াল করো যে 5, 3 কত কমলো? 2 কমলো। তাহলে এই ক্ষেত্রে কত কমবে? 2 - 2, 2 কমলে কত? -4, কমা। -2 - 5 মান বাড়লো না কমলো? কমলো। কত কমছে? 3 কমছে। তাহলে এই ক্ষেত্রে কত কমবে? 3 কমবে। -1 থেকে 3 বাদ দিলে কত? -4। তাহলে আমরা এবিসি 3টা বের করে ফেললাম, কোনো কিছু ছাড়া, একদম সহজ।
ইয়েস। এবার যে জিনিসটা তোমার বই দেয়া নাই, তাহলে খেয়াল করো যে এই বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে, একটা ত্রিভুজের বিপরীত বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজটা পাই তার নাম হলো পাদত্রিভুজ। বলো আমার সাথে বলো, মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম পাদত্রিভুজ। মধ্যবিন্দুগুলো যোগ করে যে ত্রিভুজ পাওয়া যায় তার নাম পাদত্রিভুজ। তাহলে পাদত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? ডি ই এফ এর ক্ষেত্রফল। তাহলে আর ক্ষেত্রফল বের করার সূত্রটা কি? প্রথম প্রেমের স্থিতি ভোলা যায় না, তাই না? ক্ষেত্রফল বের করার সূত্র প্রথম প্রেমের স্থিতি ভোলা যায় না। তাহলে আমার ডি কত? ডি হচ্ছে 3 মাইনাস 5, ই কত? 5 মাইনাস 2, এফ কত? মাইনাস 2 মাইনাস 1। প্রথম প্রেমের স্থিতি আমি ভুলতেই পারি না। আর ক্ষেত্রফল বের করার সূত্র প্রথমে কি থাকবে? হাফ। তাহলে দেখ কি হবে? হাফ ইনটু আমাদের নিয়মটা কি? হাফ ইনটু ডিসকাউ মাইনাস ডিসকাউ। ওকে, তাহলে আমি জানি তোমরা এটা করতে পারবে, আমি এটা করে দিলাম। এই পাশের গুলা কি করতে হবে? গুণ করে যোগ করতে হবে। আমরা যদি যোগ করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো অবশ্যই আগে। সেকেন্ড ব্র্যাকেট, একটা ব্র্যাকেট মাইনাস মাইনাস আরেকটা ব্র্যাকেট, এটা তোমরা করে নিও। আর মূল ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি তো এ বি সি বিন্দুর স্থানাঙ্কগুলো পেয়েছো, তাহলে তুমি মূল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। তবে এই জায়গায় তোমরা ক্লাস 8 এ দেখো ঠিক এইরকম কয়টা ত্রিভুজ তৈরি হয়েছে? 4টা। একটা 1 নম্বর ত্রিভুজ, 2 নম্বর ত্রিভুজ, 3 নম্বর ত্রিভুজ, 4 নম্বর ত্রিভুজ। তার মানে এই যে পাদত্রিভুজ ডি ই এফ এর ক্ষেত্রফল, ডি ই এফ এর ক্ষেত্রফল হবে এই এ বি সি এর 4 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ ডি ই এফ ইকুয়াল টু 1/4 অফ ত্রিভুজ এবিসি। তাহলে তোমাদের মূল ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এবিসি এর ক্ষেত্রফল হবে 4 ইনটু ডি ত্রিভুজ ডি ই এফ। তাহলে এই জায়গায় যেহেতু ডি ই এফ এর ক্ষেত্রফল পেয়ে গেছো, এভাবেও তোমরা 4 দিয়ে গুণ করে করতে পারো, অথবা তুমি শীর্ষবিন্দুগুলো দিয়ে বসায় করতে পারো, তোমার অঙ্কের প্রবলেম সলভ। তাহলে কি হ্যাঁ অধ্যায়টা খুব কঠিন লাগলো? আমরা কিন্তু একদম ধরে ধরে সবগুলো প্রবলেম সলভ করছি, কোন প্রকার সূত্র ছাড়া। এই যে একটা পুরো চ্যাপ্টার করলাম, যে চ্যাপ্টারটাতে কোনো সূত্র নাই। এবার আমি একটা গোপন কথা বলি ভাই, একদম গোপন, সেটা হচ্ছে সরল রেখাতেই কোনো সূত্র নেই। পুরো সরল রেখা 3.1 থেকে শুরু করে আমি যদি বলি 3.7, তুমি এরকম সূত্র ছাড়া বেসিক কনসেপ্ট ব্যবহার করে, কমন সেন্স ব্যবহার করে করবে, তুমি অঙ্ক করতে পারবে। আমি তোমাকে অবৈ দিচ্ছি। আর হ্যাঁ, এই জায়গায় যাতে তোমরা আবার স্যারদেরকে ইয়া করে দিবে, আল্লাহ কেন এত কঠিন করে শিখাবে, এত সূত্র একটা মাথায় থাকে না। আবার অনেকে আছে কি যে হচ্ছে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা শর্টকাট দেয়। ভাই এত কিছু তোমার এগুলো মনে থাকবে না, তোমার জীবনটা ধ্বংস করে দিও না। তো তোমরা এভাবে শেখো, অঙ্কগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর তোমাদের জন্য একটা সুসংবাদ দেই, তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দেবে, এইভাবে জিনিসগুলো শিখতে চাও, তাদের জন্য আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিংক দিয়ে দেবো, তোমরা ওই গ্রুপটাতে জয়েন করবে। তাহলে আমি ফার্দার ওই গ্রুপে হয়তো আরো বেশ কিছু এরকম ক্লাস দেব, তোমরা সেই ক্লাসগুলো করে উপকৃত হতে পারবে। আমরা বেশ কিছু ক্লাস নেব ভর্তি পরীক্ষার জন্য ইনশাআল্লাহ। তা তোমরা যারা পরীক্ষার্থী আছো, তারা গ্রুপের এই পোস্টের ডেসক্রিপশনে যে লিংকটা দেওয়া আছে সেটাতে জয়েন করো। অনুরূপ ভাবে আমি ফার্স্ট ইয়ারদের, যারা এবার নিউ ফার্স্ট ইয়ার অর্থাৎ এখনো কলেজে যাওয়া শুরু করো নাই, তাদের জন্য আমি একটা গ্রুপের লিংক দিচ্ছি, তোমরা ওই গ্রুপটাতে জয়েন করবে। এবং যারা এবার দ্বিতীয় বর্ষে উঠবে, তাদের জন্য আমি একটা গ্রুপের লিংক দিয়ে দেবো, তোমরা ওই গ্রুপে জয়েন করবে। আমি আলাদা আলাদা গ্রুপে তোমাদের 3 ধরনের মানুষের, 3 ধরনের আমার প্রাণের ভাই বোনদের জন্য আমি ক্লাস শুরু করব। অতএব দেরি না করে জয়েন করো, ভিডিওটা শেয়ার করো এবং এই সহজ জিনিসগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। তাহলে আমাদের পৃথিবীটা একসময় অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।